সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিন পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায় আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবস, ইতিবাচক ধারার মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 7.08 পয়েন্ট কমে অবস্থান করছে 5,890 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 4.22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,223 পয়েন্টে, আর সরিয়া ভিত্তিক সূচকটি এই মুহূর্তে অবস্থান করছে 1,310 পয়েন্টে, বেড়েছে 1.22 পয়েন্ট। এরই মধ্যে মোট লেনদেন 400 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত 99টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধি তালিকায়, আর দর হারানোর তালিকায় উঠে এসেছে বেশিরভাগ প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি 131টি প্রতিষ্ঠানই রয়েছে দর হারানোর তালিকায়। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 125টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, দর বেড়েছে 122টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 28টি ফান্ডের লেনদেন হয়েছে, এর মধ্যে 24টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়, মাত্র 4টি ফান্ড উঠে এসেছে দর বৃদ্ধি তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZ ও লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন এমটিপি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার। আমরা আলোচনা শুরু করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা সূচক এবং লেনদেনের অবস্থান দেখলাম। তো চলতি সপ্তাহে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 4 কার্যদিবস লেনদেন হচ্ছে। তো কি মনে হচ্ছে পুঁজিবাজারের সার্বিক অবস্থাটা কিরকম? অবশ্যই জুন এন্ডিং এর একটা ইফেক্ট যেটা বাজারে আসছে, তো আমার ট্রেড ভলিউমের ভালো হয়েছে, বেশ কয়েকবারই ভালো হয়েছে। এরপরে নিচের দিকে ট্রেন্ডটা খুব কম, যদিও মাঝখানে একটা ব্যাংকিং সেক্টর বাজারে একটা বড় একটা ওয়েট প্রভাব বিস্তার একটা ওয়েট ক্যারি করে পেটা সেহেতু বড়, তো সেই র্যালিতে বাজারটা একটু একটা জায়গায় উঠে আসছে। আবার সেই সাথে কিন্তু জুন এন্ডিংয়ের একটা ক্লোজিং যে মোমেন্টাম, এটা এখন ব্যাংকিংয়ের সময় না, এখন হলো আদার দেন ব্যাংক ইন্স্যুরেন্স ফাইন্যান্সগুলো বাদে। তো এখন সেই ইফেক্টের সাথে সাথে আমরা খুব সহজে দেখতে পারবো যে এখন জুন এন্ডিং শেয়ারগুলোর একটা পজিটিভ ইফেক্ট বাজারে আসবে। যাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত খুব ভালো ইপিএস আছে সেগুলোকে অ্যানালিসিস করে এখন যদি বাজারে একটা মোমেন্টামে আসে, সেটা এক্সপেক্টেড মনে হচ্ছে আমার কাছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে যেহেতু জুন এন্ডিং প্রায় চলে আসছে, কোন সেক্টরগুলো এবার ভালো করবে আপনার মনে হয়? অবভিয়াসলি আমি যেটা বললাম যে ব্যাংক, ফাইন্যান্স, এই ইন্স্যুরেন্স এগুলো না, এগুলো আদার দেশ, সেগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল, পাওয়ার সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে যদিও বড় এখন, কিন্তু এই মুভমেন্টটা কিন্তু টেক্সটাইলটা আর ওই ধারে যেমন ব্যাংকের প্রভাব রাখে, এই দিক দিয়ে কিন্তু জুন এন্ডিং টেক্সটাইল সেক্টর বড় ধরনের ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে আমার এই যে মানে ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সেক্টর আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টর দিকটা আমি বেশি নজর দেওয়া যেতে পারে। আর টেক্সটাইল সেক্টরে সরকারের একটা জানেন যে ট্যাক্স একটা রিবেট ভালো আসছে, তো ওই দিক থেকে টেক্সটাইল সেক্টরের একটা থাকবে অবস্থা। অর্থাৎ আমরা আশা করব যে প্রথম সারির দিকে এই 3টি খাত থাকবে এই সময়টার মধ্যে। আমরা জানি যে যখন সূচক 5,000 পয়েন্ট ছিল সেই সময় কিন্তু আমরা দেখছি যে ব্যাংকের উপর ভর করেই কিন্তু 5,000 পয়েন্ট অতিক্রম করেছে। তো এখন সূচকের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আমরা হয়তো আশা করছি বেশ কয়েকদিনের মধ্যেই হয়তো সূচক 6,000 পয়েন্টে অতিক্রম করবে এবং এটি কিন্তু একটি মাইল ফলক হবে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে পুঁজিবাজারের কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া উচিত 6,000 পয়েন্টের দিকে? অবভিয়াসলি যেগুলো মার্কেটে যাদের বিগ ক্যাপ, বড় যেগুলা কোম্পানি, যারা বড় পেড আপ ক্যাপিটাল আছে, সেগুলোর উপর ভর করে কিন্তু সূচক অগ্রগতি হয়। এখন তার মানে যে সূচককে আমরা 6,000-এর দিকে যেতে যাচ্ছি অবধারিত, সেটা কিন্তু বলা যায় না। বাজারে কিন্তু একটা মোমেন্টামে কিন্তু একটা রিভার্সও হতে পারে, আবার উঠেও যেতে পারে। এটা ইনভেস্টর পার্টিসিপেশন, আউটলুক, এক্সপেকটেশন, এগুলো সব কিছু কিন্তু একসাথে এখানে কাজ করে কিন্তু। তো অবশ্যই আপনার কথায় 6,000 একটা আমাদের একটা মাইল ফলক, যেটা আমাদের পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ হবে যে আমাদের সূচক এখানে 6,000 আছে। কিন্তু 6,000 আছে মানে কিন্তু সব সেক্টরে যে ভালো করেছে, সব কোম্পানি স্ক্রিপ্টে যে ভালো করেছে, সেটা কিন্তু আমাদের বলার না। সেটা কিন্তু অবশ্যই সূচকটা হলে একটা আপনার একটা জাস্ট ইন্ডিকেটর যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আজকে যেমন ওয়েদার দিয়ে আপনি বলেন আজকে টেম্পারেচার, সেরকম সূচক হলে একটা ইন্ডিকেটর। তো সেই ইন্ডিকেটর দেখে আমরা ডিসিশন নিই, কিন্তু অবভিয়াসলি ইনভেস্টরদেরকে ডিসিশন নিতে হবে স্পেসিফিক স্ক্রিপ্ট ওয়াইজে, কোথায় গেলে তার ইনভেস্টমেন্টটা সিকিউর হবে, প্রফিট হবে, এই জিনিসটা কিন্তু তার দেখতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। অবশ্যই।
এরপর জেনে নিচ্ছি 35 সেকেন্ডের একটি বিরতির সাথে থাকুন। ব্যাগ, ব্রাশ, লাগে টাওয়েল, তারপর মানি ব্যাগ, চার্জার, মোবাইল, টক টাইম, ইন্টারনেট, ব্যালেন্স। এই তুই উঠবি? রায়হান, মাই জিপি অ্যাপের ব্যাপার একবার চেক করেই নাও না। মাইজিপি অ্যাপ ডাউনলোড করলেই টক টাইম, ইন্টারনেট প্যাক, রিচার্জ সবকিছুই পাবেন একই সাথে, অনেক সহজেই। গ্রামীণ ফোন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম, তো যে বিষয়টি আমাদের সামনে এসেছে যে 6000 পয়েন্টের বিষয়টি হয়তো এর কমতেও পারে বাড়তেও পারে। আমরা পজিটিভ বিষয়টি আশা করবো যে সামনের দিকে আরো এগিয়ে যাবে। তো এই অবস্থায় এসে আপনার কি মনে হয় যে আসলে লেনদেনের অবস্থাটা আমাদের কি রকম হওয়া উচিত, আমাদের সামঞ্জস্যটা কিভাবে সামঞ্জস্য অবশ্যই যে আপনি ট্রেড ভলিউম এবং টাকার অঙ্ক, যেটাকে আমরা 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা বা 1500 কোটি ট্রেড হলে কিন্তু আমাদের জন্য ইন্ডেক্সের উপর একটা বড় প্রভাব আসে। এর নিচে চলে আসলে কিন্তু আমরা ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক যারা ডেইলি ট্রেড অপারেশনে, তাদের জন্য কিন্তু আপনি প্রফিটেবল একটা ভেঞ্চার হয় না এটা। যদি যখন দেখবেন 500 কোটি টাকা নেমে আসে, তখন কিন্তু একটা ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক চালানোর মতো অবস্থা কিন্তু থাকে না। কিন্তু যখন 1200-1500 কোটি টাকা যাবে, তখন কিন্তু যে ট্রেড ট্রানজিশন থেকে যে ইনকামটা, এটা কিন্তু একটা সাস্টেনেবল একটা গ্রোথের জন্য ইন্ডিকেট করে। প্লাস ওন ইনভেস্টমেন্ট যারা করে, ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট করা, তারা কিন্তু যত মার্কেট ভাইব্রেন্ট হবে ততই কিন্তু প্রফিটটা তাদের কাছে আসে এবং রিইনভেস্টমেন্ট করে। তো এই আপনি যে 6000 ইন্ডেক্সের দিকে নিতে হলে অবশ্যই ট্রেড ভলিউমটা আমাদের বাড়াতে হবে, ইনস্টিটিউশন পার্টিসিপেশনগুলো বাড়াতে হবে এবং এই আপনার সেল অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে কিছুটা। যে গেইন হলে আমরা চট করে যে বড় ধরনের প্যানিক সেল দেয়, সেই জিনিসটা থেকে আমাদের রিফ্রেন করতে হবে। যেগুলো বড় ভালো পেড আপ, যাদের ইপিএসগুলো ভালো, সেগুলো লং টার্ম হোল্ড করলে কিন্তু ইপিএস কিন্তু সাস্টেনেবল গ্রোথের দিকে এগিয়ে যেতে পারে। এই সময়টা যখন আমরা আশা করছি আরো সামনের দিকে এগিয়ে যাব, সেই সময়টা আপনার কি মনে হয় সেই সময়টা কিন্তু একটি বড় ভূমিকা থাকবে, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তাদেরই কিন্তু একটা বড় ভূমিকা রাখতে হবে। তো আপনার কি মনে হয় যে আপনারা সামনের দিন কি সেই জায়গাটা আপনাদের অবস্থানটা নিয়ে যেতে পারবেন? আপনারা কি এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ মানে নিরাপদ মনে করছেন পুঁজিবাজারকে? না, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কথা বললে কিন্তু আমাদের যে সক্ষমতা বিষয়টা কিন্তু চলে আসে। কিন্তু তাহলে নিরাপত্তা আসে তখনই যখন আপনার ইনভেস্টমেন্টটা রিইনভেস্টমেন্টে যাবে, তখন কিন্তু সক্ষমতা ধীরে ধীরে বাড়ে। তো আমাদের যে এখন ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক যারা ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট করে, আপনি জানেন যে 10-এর পরের থেকে কিন্তু সেই সক্ষমতা কিন্তু অনেক কমে আসছে। ধীরে ধীরে এখন আমরা রিবিল্ড করার চেষ্টা করছি। যদি আমাদের এখানে আমাদের যে ফিনান্সিয়াল লিকুইডিটি যে ক্রাইসিসটা আছে, এই যে যদি অ্যাড্রেস করা হয়, তাহলে কিন্তু আমার বাজারকে আমরা রিইনফোর্স করতে পারবো, আমরা নতুন করে পজিশন নিতে পারি এবং সেই পজিশনগুলো লং টার্ম হবে, যাতে বাজারকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমাদের সবসময় দাবি ছিল, এখনও আছে, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সক্ষমতা বাড়ানোর দিকটা যেন এই দিকটা দেখা হয়। আমাদের যে যাদের পেড আপ কেটে নিয়েছে, এটি কিন্তু আমাদের মূল টাকা। আমরা কিন্তু বাইরের থেকে কোনো টাকা কিন্তু বড় করতে পারি না। বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধের কারণে আছে, এবং তাদের যে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া আছে, সেখানে যে একটা ব্যাংক আরেকটা এই ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েট ফাইন্যান্স করবে, সেই জায়গায় কিন্তু ওরা এখনো সেই দৃষ্টিভঙ্গিটা এখন পজিটিভ না এখানে। এই জায়গাটা পজিটিভ হতে কারণ বাজারকে তারা এখনো মনে করছেন কনফিডেন্স লেভেলটা তাদের কাছে এখনো আসে নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদের রিয়েল ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট আছে, এই কর্পোরেট গভর্নেন্সে, সে সমস্ত ইনস্টিটিউট যদি নর্মাল ব্যাংকিং চ্যানেলে এই ক্যাপিটাল মার্কেট এক্সপোজ করে যদি টাকা তারা নর্মাল ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারে, এই অ্যামাউন্টটাই কিন্তু আমাদের মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে আমাদের যে টার্গেট রয়েছে যে 2000 কোটি টাকার ঘরের লেনদেন নিয়ে যাওয়া, তো যদি এই ধরনের বিধিনিষেধ থাকে, সেক্ষেত্রে তো মার্কেট আসলে ঠিক অতটা আগাতে পারবে না, কারণ যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে আপনাদেরকে আসতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে আসলে এই বিষয়টি নিয়ে এখনই আলোচনার সময়? আলোচনা তো আমরা করে আসছি অনেক আগের থেকে, এখনো করে আসছি এবং সামনে আরো এনফোর্স করব, কারণ বাজারকে আমরা একটা লেভেলে আমরা উঠায় নিতে চাইলে সেখানে কিন্তু আমাদেরকে বিনিয়োগের কোনো বিধিনিষেধ একটা হয়তো রুলস থাকুক, কিন্তু সেক্ষেত্রে যে এর বেশি বিনিয়োগ করা যাবে না, এই ধরনের কোনো নিয়ম কি থাকা আপনার উচিত মনে হয়? না, নিয়ম তো থাকতে হবে, কারণ আপনি ব্যাংক কিন্তু আমানত নর্মাল ডিপোজিটের টাকাই কিন্তু এখানে লেন্ড করে, তাদের
ব্যাংক তৈরি হয় 400 কোটি টাকা দিয়ে, কিন্তু এটা ব্যাংক প্রায় 13-14 কোটি টাকা দিয়ে ব্যাংক তাদের বিজনেসটা চালায়। কাদের টাকা? আমদানিকারীদের টাকা। সেখানে বাংলাদেশ ব্যাংক প্রুডেন্ট ডিসিশন নেবে যখন ক্যাপিটাল মার্কেটে কার কত ইনভেস্টমেন্ট হবে, কত যাবে, তাদের নিজস্ব মিটআপের পরে না সেই টাকাটা ক্যাপিটাল মার্কেটে দিবে। এটা তো একটা বিষয় আছে। কিন্তু আমাদের এই ব্যাংকিং সেক্টরে যে সমস্ত খাত তৈরি করা হয়, যে কোন খাতে কত দেওয়া হবে, সেখানে কেন ক্যাপিটাল মার্কেট একটা খাত হিসেবে তৈরি করা হচ্ছে না কেন? আপনি দেখবেন যে 100 টাকার মধ্যে হয়তো 40%ই ব্যাংক বিভিন্ন খাতকে দিয়ে রেখেছে টোটাল করে। তারপরে তার এসএলআর আছে, সিএলআর আছে, এগুলো মিট আপ করার পর তার 100 টাকাটার হিসাবটা আসে। তো সেখানে যদি ক্যাপিটাল মার্কেট একটা সেক্টরকে হিসাব করে সেই জায়গাটাকে যদি আইডেন্টিফাই করে একটা বরাদ্দ, তাহলে আর ওই ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের জিনিসটা কিন্তু অ্যাভয়েড করা যায়। প্লাস আপনি ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের যেই কম্পোনেন্টগুলো যেগুলো ক্যাপিটাল মার্কেট এক্সপোজারকে কমিয়ে দিচ্ছে, যেমন বন্ড, প্রেফারেন্সিয়াল, সংজ্ঞাটিও পরিবর্তনের কথা কিন্তু বলা হচ্ছে, ডেফিনিশন চেঞ্জের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করা হয়নি। তাতেও কিন্তু এক ধরনের সক্ষমতা আমাদের বাড়ে, যেটা আমরা আগেও বলেছি, এখনও বলে আসছি যে নন লিস্টেড, নন ট্রেডেবল বন্ড, ডিবেঞ্চার, প্রেফারেন্সিয়ালকে অবশ্যই ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাইরে রাখতেই হবে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা জানি আপনারা আলোচনা করছেন, আপনারা কি ভালো কিন্তু কোনো আশা পাচ্ছেন? এখন পর্যন্ত কোনো পজিটিভ ইফেক্ট আসেনি, কিন্তু আমরা হাল ছেড়েনি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে আমরা জিনিসটা রেজ করা হয়েছে এবং বিভিন্ন ফোরামে এগুলো তোলা হচ্ছে, এবং আমাদের যার লেভেলে আছে সেখান থেকে জিনিসটা অ্যাড্রেস করা হচ্ছে। এখন আমাদের এই অ্যাটিটিউডে যেটা যে ক্যাপিটাল মার্কেট রিস্কি মনে হয়েছে, কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেট কেন রিস্কি হয়েছে, কী জন্য হয়েছে, সেটা অন্য বিষয়। যদি আপনি 96-10-এর অ্যানালাইসিস করে, এটার সাথে আপনার সমস্যা থাকলে যে এটা একদম ঢালাওভাবে একইভাবে চালাবেন তা কিন্তু না, এটা কেস টু কেস যেতে পারে, এবং সেক্টর ওয়াইজ যদি করতে পারে, যেটা যে হ্যাঁ আমাদের ক্যাপিটাল মার্কেট গ্রোথ সেক্টর, আমাদের ইন্ডাস্ট্রিজের জন্য, আমাদের জিডিপি গ্রোথের জন্য আমাদের ক্যাপিটাল মার্কেটকে এখন একটা জায়গায় পরিস্থিতি নিয়ে যেতে হবে। আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আমরা ক্যাপিটাল মার্কেট ফান্ডিংয়ের দরকার, আমাদের দেশের আমরা সবাইকে ইনভলভ করবো। তাহলে আমরা কেন এই জায়গাটাকে আমরা ডেফিনিশন দিয়ে আটকে রাখতে চাচ্ছি? আমরা যে ঝুঁকির কথা আপনি বলছিলেন, আমরা জানি যে যেই ঝুঁকিটি আমরা দেখেছি 2010-এ 96 সালে, এখন তো অনেক ধরনের সংস্কারমূলক কাজ হয়েছে, অনেক বিধিনিষেধ চেঞ্জ হয়েছে, তো এখনো কি ঠিক সেই ধরনের ঝুঁকি পুঁজিবাজারে রয়েছে আপনার মনে হয়? পুঁজিবাজার তো সবসময় ঝুঁকিপূর্ণ একটা জায়গা, সেটা আমরা সবসময় জানি, সবাই এটাকে স্বীকৃত, কিন্তু সেই ঝুঁকিটাকে মিনিমাইজ, রিস্ক ম্যানেজমেন্টই হলো আমাদের দক্ষতা। কেন আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করি না, কেন ঝুঁকিটা আমাদের কোথায় কোন লেভেলে আছে, সেই জিনিস, সেই প্যারামিটারগুলোকে আমরা কন্ট্রোল করতে হবে। আপনি জানেন যে আমাদের এই কিছুদিন আগে আমাদের যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়ে এইটাকে এক ধরনের একটা ঝুঁকিমুক্ত, মানে রিপোর্টিং জিনিসটাকে তো একটা ঝুঁকি ছিল, সেইটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ইকুইটি পেয়ে, সেটার থেকে ডাইভার্ট করে আমরা এখন বন্ড অপশনস দিকে আমরা যাচ্ছি। আমাদের সেন্ট্রাল কাউন্টার পার্টিরও যেটা জানেন যে সেটেলমেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচার, সেটাও হয়েছে, এটাও ডাউনলোড 1-2 বছরের মধ্যে দেখতে পারবো। এগুলো হলো ঝুঁকি রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমাদের রিস্কগুলো যেন আমরা ম্যানেজমেন্ট করতে পারি, সেই বিষয়ে আমাদের তারপর আপনি যে নেশন ওয়াইড যে ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, সেই জিনিসটাও তো আরেকটা টুলস। এটা তো এই জিনিসটা আমরা কাজ করছি। আমরা এইসব বিষয় নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নেব আরেকটি বিরতি। এরপর জেনে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপতি সারাদিন অনুষ্ঠানে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন এমটিপি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার। আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে পুঁজিবাজারের নতুন একটি প্রতিষ্ঠান এসেছে এবং আসার পর থেকেই কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে। তো আপনার কি মনে হয় যে তার যে ধরনের ফেস ভ্যালু নিয়ে এসেছে, সেই প্রেক্ষিতে তার বর্তমান অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই যদি আপনি ট্রেন্ড অ্যানালিসিস করেন, শেয়ারটা এসেছে অ্যাট পারে, সো সেটা এত বেশি দাম বেড়ে গিয়েছে, ডে 1, 2, 3, 4 এক নাগায় বেড়েছে। এটা অবশ্যই আমাদের ক্যাপিটাল মার্কেটকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায়, এমনি ক্যাপিটাল মার্কেট ঝুঁকি, এটাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এখন ইনভেস্টরের টাকাটা সে যদি ঝুঁকিপূর্ণ জায়গায় যে যদি শর্ট টার্ম প্রফিট করার চিন্তা করে ক্যাপিটাল মার্কেটে আসে, তাহলে তার সব থেকে তার টাকাটা কিন্তু তার লোকসানে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি এই ট্রেন্ডটা যদি চলতে থাকে, আমি ইনভেস্টমেন্ট করলাম যে টাকা, 2 দিন পরে আবার লাভ হয়েছে, আমি
নিয়ে নিলাম, এতে হয় কি তার যে গ্রিডিনেসটা তৈরি হয় কিন্তু এটাই কিন্তু মার্কেটের জন্য সবচেয়ে ক্ষতিকর। তো আমাদের অ্যাডভাইস থাকে সবসময় নতুন শেয়ারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু নিজেকে এই সংবরণ করতে হবে আপনার লোভটাকে, তা না হলে আপনি ঝুঁকি কিন্তু প্রচণ্ড ঝুঁকি এখানে রয়েছে। কারণ যে শেয়ারটা পারে সেটা কেন এইভাবে এক টানা বেড়ে চলে যাচ্ছে, এর সাথে কোনো আর্নিংয়ের সাথে কোনো রিলেশনশিপ নাই, কোনো কিছুতে এটা কোনো এবং গ্রামারের আমরা মধ্যে প্রথম দিনই দেখেছি যে প্রায় 800% উপরে দর বেড়েছে প্রতিষ্ঠানটির। কোনো গ্রামেই আপনি এটাকে ফেলতে পারবেন না যে কেন এটা দাম বেড়ে গিয়েছিল। কিন্তু তারপরেও দেখবেন যে ইনভেস্টররা ওই ধরনের শেয়ারের প্রতি বারবার যাচ্ছে যেখানে এই ঝুঁকি বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারগুলো আসে এই প্রসঙ্গে। তো আপনার কি মনে হয় যে আসলে জেড ক্যাটাগরির শেয়ারগুলো থেকে কেন বিনিয়োগকারীদের আগ্রহ কমছে না? আচ্ছা, সেটাও একটা যেটা আমি বললাম যে জেড ক্যাটাগরিতে কোনো মার্জিন লোন হয় না, কিন্তু সেখানে শুধু পুরো ক্যাশটা ইনভেস্টমেন্ট হয় এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে এদের পেড আপ ক্যাপিটাল কম এবং সেটাকে কোনো একটা গ্রুপ তাদের নিজস্ব সাথে শেয়ারগুলো বাজার থেকে নিয়ে বাজারে এক ধরনের ক্রাইসিস বা ডিম্যান্ড তৈরি করে। তো এই জায়গাগুলো তো অ্যাড্রেস করা হচ্ছে সবসময়, কিন্তু বারবার বলা হচ্ছে এবং আমাদের এই রেগুলেটরদের কাছে বা স্টক এক্সচেঞ্জের কাছে কিন্তু সার্ভিলেন্স সিস্টেমে এগুলো ধরা পড়ছে। এগুলো অবশ্যই অ্যাড্রেস হবে এবং সময় মতো এগুলো অ্যাকশন হবে। আমরা জানি যে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো যেহেতু বলা হচ্ছে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ, আমরা আশা করছি হয়তো এটি একটি আন্তর্জাতিক মানের সপ্তাহ পালন করা হবে। তো কি কি থাকছে সেখানে? আমরা জানি যে আপনারা অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে কি কি আয়োজন থাকছে আমাদের জন্য? এটা বলে রাখি, এটা আমাদের যেটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সব যেগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেটর আছে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তাদেরই একটা প্রোগ্রামটা এটা যে সারা বিশ্বে একই দিনে বিনিয়োগ সপ্তাহ পালন করা হবে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং অক্টোবর 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সপ্তাহটা পালন করা হবে। তো আমাদের এখানে একটা কমিটিও ফর্ম করা হচ্ছে, সেখানে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক চেঞ্জ, চিটাগং স্টক চেঞ্জ, সিডিপিএল, লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সবাই মিলে এখানে আছে এবং প্রোগ্রামটা যেভাবে নিয়ে যাচ্ছে সেখানে দিনভরব্যাপী বিভিন্ন সেমিনার, র্যালি, তারপরে ক্যাপিটাল মার্কেট ফেয়ার আছে, এই জিনিসগুলো ওয়ার্কশপ আছে, এইগুলো নিয়ে পুরো সপ্তাহ 2 থেকে 8 তারিখ পর্যন্ত উদযাপন করা হবে। আমরা আশা করব যে এখান থেকে বিনিয়োগকারীরা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং যেহেতু আন্তর্জাতিক মানে বলা হচ্ছে, সেক্ষেত্রে কি আমরা আশা করব যে বিদেশ থেকে কোনো কিছু আমরা এখানে কোনো কিছু অ্যাড হবে? আমি এখনো এই পর্যন্ত এটা জানি না, তবে আমাদের যে থিমটা দিয়েছি সেটা আইএসকো থেকে তৈরি করা একটা থিম, যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, ক্যাপ, গেঞ্জি এগুলো ব্যবহার করা হবে। আমরা জানি যে মার্চেন্ট ব্যাংক হিসেবে আপনারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন, তো এই মুহূর্তে আপনাদের পরিকল্পনা কি পুঁজিবাজার নিয়ে? এই পুঁজিবাজার অবশ্যই আমাদের ক্যাপিটাল মার্কেটের মার্চেন্ট ব্যাংক বড় একটা পার্ট, যে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট দুই জায়গায় কিন্তু একটা মার্চেন্ট ব্যাংকটা রোল প্লে করে। আমাদের মাধ্যমে নতুন নতুন কোম্পানি বাজারে আসে, আমরা বিভিন্ন অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে কোম্পানিগুলো তৈরি করি। তো আমাদের এখন নতুন পাবলিশি রুলসের আন্ডারে আমরা কাজ করছি। আমাদের মার্চেন্ট ব্যাংক ইটসেলফ এখন তাদের সক্ষমতারা অনেক দুর্বল হয়ে আছে, এই জায়গায় আমাদের অ্যাড্রেস করা উচিত। আমাদের পেড আপ ক্যাপিটাল দিয়ে মার্কেটকে সাপোর্ট করার মতো ইনস্টিটিউট ক্যাপাসিটি আমাদের নাই, ওই জিনিসটা অ্যাড্রেস করা উচিত। আমাদের ট্যাক্স রেট এখন আমরা হায়ার কম্পেয়ার টু ব্রোকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ওই জিনিসটা আমরা প্রবলেমের মধ্যে আছি। যে আমরা আমাদের এই জায়গাগুলো আপনাদের সক্ষমতা বাড়ানোর জন্য আপনাদের পরিকল্পনা কি? এইগুলো আমাদের সক্ষমতা বাড়ানোর ক্রাইটেরিয়া বা যেগুলো আমাদের দরকার এই মুহূর্তে অ্যাড্রেস করা উচিত। নেগেটিভ ইকুইটিতে আমরা অনেক দিন ধরে আটকে যাচ্ছি, নেগেটিভ ইকুইটিতে যদি আমাদের কিছু ছাড় দেওয়া হয়, ট্যাক্স অথরিটি আমাদের যে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, সেই ক্ষেত্রে আমরা এই নেগেটিভ ইকুইটি থেকে আমরাও কিছুটা মার্কেটের থেকে আমরা এখানে সাপোর্ট দিতে পারি, এটাও আমরা অনেকদিন ধরে রেখেছি। এই জিনিসগুলো নিয়ে আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের যে লিস্টেড লাইসেন্স মার্চেন্ট ব্যাংক সেগুলো কাজ করছি। প্লাস আমাদেরকে তো জানি যে ইনভেস্টর যেমন পোর্টফোলিও মেনটেন করতে হয়, আবার এদিকে কর্পোরেট লেভেলে যাদেরকে সার্ভিস দিয়ে মার্কেটে মানে লিস্টেড করতে হয়, প্লাস বন্ড ডিভেঞ্চার নিয়ে, এখন বন্ড ডিভেঞ্চার নিয়েও আমাদের কাজ করার একটা জায়গা তৈরি হচ্ছে নতুন আইনে আনতে, সেগুলো নিয়ে আমরা একসাথে কাজ করছি। নতুন প্রোডাক্ট নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন?
আমাদের আসলে নতুন প্রোডাক্ট বলতে এখনো ওইরকম ভাবে কাজ করে, যেগুলো আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট আছে, যেমন মার্শাল ম্যাকরা একটা প্রোডাক্ট রাখে, তার ডিসক্রিপশন এখন ক্লায়েন্টের মানি আমরা নিয়ে আমরা অ্যাডভাইস করে, আমরা নিজস্ব অ্যানালিসিস করে আমরা মার্কেট ইনভেস্টমেন্ট করে। একটা আছে যে মার্জিন লোন নিয়ে ক্লায়েন্ট সরাসরি মার্কেট ইনভেস্ট করে, একটা আছে যে ক্যাশ কোনো মার্জিন লোন না নিয়ে, এই ধরনের প্রোডাক্টিং মোডে কাজ করছে। আর কিছু মার্চেন্ট ব্যাংক লাইক ডিপিএস টাইপ ছোট ছোট প্রোডাক্ট স্মল ইনভেস্টরদের নিয়েও কাজ করছে। জনাব খায়রুল বাশার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে, আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।